অবৈধ টাকায় বিদেশে বসতি গড়েছেন কারা? তালিকা চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে। মুখোশ উন্মোচন করে দেশে এনে করা হবে বিচার। ভারতের ভিসা বন্ধ থাকায় দেশে বেড়েছে স্বর্ণ বিক্রি। 2 মাসে 2 দফায় কমল দাম। বাজারের নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। সবার ভ্যাকসিন নিশ্চিতে রাজধানীর প্রত্যেকটি ওয়ার্ডে হবে রেজিস্ট্রেশন বুথ। কেন্দ্র বাড়ানোর তাগিদ। করোনা টিকা সনদ ছাড়া হজে যেতে পারবেন না কেউই। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। অবৈধ টাকাওয়ালা ও অর্থ পাচারকারীদের মুখোশ উন্মোচনে উচ্চ আদালতের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, সময় সাপেক্ষ হলেও দুর্নীতিবাজদের পরিচয় প্রকাশ করা হবে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে মুখোমুখি করা হবে বিচারের। দেশের টাকা লুট করে যারা বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা করছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন দুদক ও রাষ্ট্রপক্ষ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডার বেগমপাড়া সহ বিভিন্ন দেশে যারা টাকা পাচার করেছেন তাদেরকে জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশের উচ্চ আদালত। কারা পাচার করেছেন, দেশের বাইরে কার কোথায় বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের তালিকা জাতির সামনে তুলে ধরতে কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রায় 14,000 দ্বৈত নাগরিকের মধ্যে কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তাও যাচাই বাছাই চলছে। একের পর এক উচ্চ আদালতের আদেশে দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সরকারি দফতর এ নিয়ে নড়ে চড়ে বসেছেন। পাচারকারীদের তালিকা তৈরিতে বিদেশি দূতাবাসগুলোকেও চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শতাধিক ব্যক্তি 2500 কোটি টাকা পাচারের হিসাবও আদালতে দাখিল করেছে দুদক। বিপরীতে এ পর্যন্ত 20 কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের জন্য এরা শত্রু, কারণ এরা দেশের টাকা বিদেশে পাচার করছে। আর এদের টাকার আয়ের উৎসটাও আসলে জনসমক্ষে জানা দরকার। পানামা পেপারসে নাম আসা 2 বাংলাদেশি মুসা বিন শমশের ও আব্দুল আওয়াল মিন্টুর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত হচ্ছে প্যারাডাইস পেপারস নিয়েও। দুদক আইনজীবী বলছেন, সময় সাপেক্ষ হলেও পাচারকারী ও অবৈধ টাকাওয়ালাদের মুখোশ উন্মোচন করা হবে শিগগিরই। কানাডাতে যাদের বাড়ি গাড়ি আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায়, সে ব্যাপারেও আমরা তথ্য চেয়েছি। বেগমপাড়াতে কারা আছে আমরা নাম চেয়েছি, আমরা নামের পাশে তাদের পাসপোর্ট নাম্বার চেয়েছি, তাদের অবস্থান জানতে চেয়েছি। আইনগতভাবে দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই, তাই বিনিয়োগ সহ বিভিন্ন মাধ্যমে টাকা পাচার হয়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে 2004 থেকে 2015 সাল পর্যন্ত পাচার হয়েছে 98,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় ভিসা বন্ধ ভারতের, তাই খরচ যা করার তা করতে হচ্ছে দেশের মধ্যেই। আর এটি স্বর্ণ ব্যবসায়ীদের জন্য হয়েছে শাপে বর। বাজার আরও চাঙ্গা করতে স্বর্ণের দাম এক দফা কমিয়ে জুয়েলার্স সমিতি বলছে, পাশের দেশে গহনা কিনতে লাগে না ভ্যাট, তাই মৌসুম এলেই ধুম পড়ে ভারতে যাওয়ার। যদিও উল্টো মত অর্থনীতিবিদদের। দেশের বাজারে স্বর্ণের যৌক্তিক দাম নির্ধারণ এবং তা মনিটরিংয়েও বিশাল ঘাটতি দেখছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। যে কোনো উৎসব কিংবা পালা পার্বণ নারী সৌন্দর্যের অনেকটাই প্রকাশ পায় গহনার ভাজে ভাজে। দেশে এমন এক রীতির চলন যুগ যুগান্তরে। আর তাই বছরের একটা নির্দিষ্ট সময়ে বেশ সরগরম থাকার কথা স্বর্ণের বাজার, কিন্তু গেল কয়েক বছর ধরে তা অপরিচিত ব্যবসায়ীদের কাছে। নেপথ্যের কাহিনী জানার আগে চলুন মানচিত্রের রেখা আর খরচের অঙ্কে দেখে আসি কিছু হিসাব। দেশের দক্ষিণের জেলা যশোর থেকে 300 কিলোমিটার দূরের ঢাকায় আসতে কমবেশি 1000 খানেক টাকা খরচ হয়, কিন্তু যশোর হয়ে এ অঞ্চলের কোনো মানুষ কলকাতা যেতে চাইলে খরচ পড়ে মাত্র 150 টাকা। কিন্তু দেশের বাজারে স্বর্ণে ভ্যাট মোট দামের 5%, আবার কলকাতায় তা 0। ঠিক এই কারণেই কম দামে গহনা কিনতে সীমানা পাড়ি দিত ক্রেতারা। যদিও করোনার কারণে এবছর উল্টো দিকেই ফিরেছে গহনার রথ। আমরা যতটা রিকভারি করতে পেরেছি তার মূল কারণ হলো ইন্ডিয়ার ভিসা বন্ধ। ভারত থেকে ক্রয় করতে গেলে স্বর্ণ 5% ভ্যাট লাগে না। এটা একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ। ধনী শ্রেণীর মানুষ এই দেশ থেকে স্বর্ণ ক্রয় এক প্রকার গিফট আইটেম বাদে কোনো আইটেম ক্রয় করে না। তবে জুয়েলার্স সমিতির এই বক্তব্যে পুরোপুরি একমত নন অর্থনীতিবিদরা, বরং দেশের বাজারে দাম নির্ধারণ আর নিয়ন্ত্রণ নিয়েই অসন্তোষ তাদের। করোনা পরবর্তী যে কঠিন অর্থনৈতিক বাস্তবতা, তার মধ্যেও গোল্ডের দাম বেড়ে যাওয়াটা
বেশ একটা অস্বাভাবিক ব্যাপার বলেই মনে হতে পারে। মার্কেট প্রাইস কিভাবে নির্ধারিত হবে তার একটা মেকানিজম এবং সেটার একটা মনিটরিং, এই ব্যবস্থাটার বেশ অভাব আছে। মাস দুয়েক পর আরেক দফায় ১৫০০ টাকা কমিয়ে বুধবার থেকেই দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণ ৭১,১৫০ টাকায় বিক্রি করবেন ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জে আজও বাস চলাচল বন্ধ, যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। বিকল্প উপায়ে গন্তব্যে যেতে ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ। বস্তিবাসীদের করোনা টিকার আওতায় আনার জন্য রাজধানীর প্রতিটি ওয়ার্ডে নিবন্ধন বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গেল এক মাসের অভিজ্ঞতায় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর আগ্রহ থাকলেও অনগ্রসররা অপেক্ষাকৃত কম টিকার আওতায় আসার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। আর আন্তঃযোগাযোগ ও প্রচার বাড়ানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, গণটিকার উদ্দেশ্য পূরণ করতেই সব শ্রেণীর মানুষকে এর আওতায় আনার বিকল্প নেই। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর প্রায় সব কোভিড টিকাদান কেন্দ্রেই দেখা যায় যথেষ্ট ভিড়। আগ্রহীদের চাপে অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর টিকা নিতে SMS পেতেও অপেক্ষায় থাকতে হচ্ছে বেশ কয়েকদিন। তবে রাজধানীর অনগ্রসর আর পিছিয়ে পড়া মানুষের বেলায় সে চিত্রটা একেবারেই বিপরীত। তথ্য প্রযুক্তি সহ নানা দিক থেকে পিছিয়ে পড়া এসব মানুষ জানেন না ঠিক কিভাবে নিবন্ধন করতে হবে, কিংবা টিকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তাদের নেই স্বচ্ছ ধারণা। ভ্যাকসিন তো অনলাইনে বুঝে নিতে পারি নাই। কেউ তো দেয় না, যে কয় না যে ভ্যাকসিনটা এনে দিতেছে, যাও কে দিও। আমাদের কোনো আইডিয়া নাই, আর আমাদেরকে বলেও নাই যে কোথায় দিতে হবে, কোথায় যাইতে হবে। বললেন আমরা যাব। এটা 10,000 টাকা দাম না 10 টাকা দাম না মাগনায় দিতেছে সরকার, এটার প্রতি তো আমরা কোনো অভিজ্ঞতাই নাই। তবে নীতি নির্ধারকরা বলছেন, সচেতনতা বাড়াতে ও সবার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রতি ওয়ার্ডে বুথ তৈরির অনুরোধ জানানো হয়েছে জনপ্রতিনিধিদের। এর ফলে সবাই টিকা নিতে আগ্রহী হবেন বলেও মনে করেন তারা। প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে সিটি কর্পোরেশনের সহযোগিতা যারা নিবন্ধন বুথ করবেন এবং প্রশিক্ষিত যারা আছেন তারা প্রয়োজনে সেখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হয় তারা সেখানে টিকা দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, গণটিকাদান কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজন সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা। আর সে কারণে নিবন্ধন প্রক্রিয়াকে পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। টার্গেট পূরণ করতে হলে আমার যেটা মত সেটা হলো এখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, উঠোন বৈঠক, আমাদের যে স্বাস্থ্য সহকারীরা আছে, CSCPরা আছে, NGO স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে এটাতে খুব বড় করে যুক্ত করতে হবে। নিবন্ধনের সময়ই উদ্বুদ্ধ করতে হবে টিকা নেওয়ার জন্য, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, নিবন্ধন হবে এবং তাদের উদ্বুদ্ধ করা যাবে। সবাইকে টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একদিনে রেকর্ড সংখ্যক ২,২৬০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। নৌবাহিনীর ৬টি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। আর উন্নত জীবনের আশায় সব প্রণোদিত হয়ে হাজার হাজার রোহিঙ্গা এখন ভাসানচরে যেতে আগ্রহী হয়ে উঠেছে। স্বাক্ষরচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কুয়াশার কারণে জাহাজ ছাড়তে কিছুটা দেরি হলো, রোহিঙ্গাদের মধ্যে ছিল না বিন্দুমাত্র ক্লান্তি। অনেকটা আনন্দ উচ্ছ্বাস রয়েছে তাদের এই ভাসানচর যাত্রায়। 50টির বেশি বাসে করে মঙ্গলবার রাতেই কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া থেকে নিয়ে আসা হয়েছিল নগরী পতেঙ্গা BF শাহীন কলেজে। বাসিন্দা যারা গিয়ে তারা শান্তি বলি হইয়ে খানা পিনা খাইতে মতো সুন্দর করে বালা বলে পাইতে বাদ দিরা হতো তাই পাইতে। 6টি জাহাজে করে রোহিঙ্গাদের এই যাত্রা তদারকি করতে বোট ক্লাব জেটিতে ছিলেন নৌবাহিনীর এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময় যত গড়াচ্ছে তত সহজ থেকে সহজতর হয়ে উঠছে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পুরো প্রক্রিয়া। 4 ডিসেম্বর যখন স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছিল দেখা দিয়েছিল নানা জটিলতা। এখন সব জটিলতা কেটে গেছে, রোহিঙ্গারাই সব প্রণোদিত হয়ে ভাসানচরে যেতে আগ্রহী। এক্ষেত্রে তারা চায় একটি উন্নত এবং শিক্ষিত জীবন। ভাসানচরের যাত্রী এই রোহিঙ্গাদের দাবি, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ছিল তাদের দুর্বিষহ জীবন। এখন বাংলাদেশ সরকারের আশ্বাসে উন্নত জীবনের আশায় ভাসানচর যেতে আগ্রহী হয়েছেন তারা। শান্তিভাবে চলাফেরা করি পারিবান কি বলে নিরাপত্তা যে নাকি নিরাপত্তা তাকে বেশি সুন্দর করে বান্ধ হওয়ার, খানা পানি বেশি সুন্দর করে দেওয়ার বলে হওয়ার ইয়ান যত কইয়ে খুশি ইয়ান দেওয়া। আগের 4 দফায় 10,000 রোহিঙ্গা স্থানান্তর হয়েছে ভাসানচরে। সেখানে রোহিঙ্গাদের জীবন ধারণের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোহিঙ্গাদের বিদায় জানাতে এসে সে কথা স্মরণ করিয়ে দিলেন নৌবাহিনীর অন্যতম এই শীর্ষ কর্মকর্তা।
একটা সুন্দর জীবনযাপনের জন্য তাদের দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সরকার যে ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার, এটা গর্ব করার মতো একটা বিষয়। আগামীকাল বৃহস্পতিবার আরও 2000 রোহিঙ্গার ভাষান্তর যাওয়ার কথা রয়েছে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে সিএনজি, অটোরিকশা ও বাস শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে সিরাজগঞ্জ বাস টার্মিনালে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, সিরাজগঞ্জে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো পরিবহন শ্রমিকদের ধর্মঘট কিন্তু অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল এম এ মতিন বাস টার্মিনাল। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বাসগুলো প্রতিদিন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসলে ছেড়ে যায়, সেগুলো কিন্তু আজকেও একটিও ছেড়ে যায়নি এবং এই বাস স্ট্যান্ডে সেগুলো রাখা হয়েছে। এবং এই পরিবহনের সাথে যেসব মানুষ আসলে জড়িত আছে, পরিবহনের বাসের চালক এবং সহকারী সহ সবাই কিন্তু আসলে সকাল থেকে অলস সময় পার করছে। পাশাপাশি বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যারা বাসা থেকে বের হয়েছেন যে সকল যাত্রী, তারা কিন্তু এই বাস টার্মিনালে এসে আবারও তারা বাড়ি ফিরে যাচ্ছে এবং তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে তাদের বাসগুলো বন্ধ, তারা যেতে পারছে না, তাদের কিন্তু অনেকে বিকল্প উপায়ে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। আর একটা বিষয় জানাতে চাই যে এই বাসের সাথে সাথে যেহেতু সিএনজি শ্রমিকদের একটি দ্বন্দ্ব রয়েছে, সে কারণে কিন্তু সিএনজি বন্ধ রয়েছে। অর্থাৎ সিরাজগঞ্জে এখন চলাচলের একমাত্র ভরসা কিন্তু রিক্সা এবং অটো রিক্সা, কারণ বাস এবং সিএনজি সবগুলো কিন্তু আসলে বন্ধ। এবং আমরা যতদূর জেনেছি যে পরিবহন শ্রমিকদের সাথে এবং পরিবহন মালিক, বাস মালিকদের সাথে কিন্তু প্রশাসনের একটি বৈঠক চলছে সিরাজগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ে। সেই প্রশাসনের আলোচনার শেষেই কিন্তু এইখানে আসলে জানা যাবে যে কখন নাগাদ এই ধর্মঘট আসলে প্রত্যাহার করা হবে। আর শ্রমিক নেতারা যেটি বলছে যে প্রশাসনের সঠিক আশ্বাস এবং তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটির আসলে সঠিক বিচার পেলেই কিন্তু তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে। তো এক কথা বলা যায় যে এখন পর্যন্ত সিরাজগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে এই বাস চলাচল বন্ধ থাকার কারণে। তো এই ছিল সিরাজগঞ্জের বাস টার্মিনাল থেকে বাস ধর্মঘটের আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে পরিবহন ধর্মঘটের খবর নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরার উপর চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। তৃতীয় দিনেও বিভিন্ন নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। এদিকে পটুয়াখালীতে অভিযানকারী দলের ওপর হামলা চালায় স্থানীয় জেলেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। চাঁদপুরের সদর উপজেলার পদ্মা নদীর লক্ষ্মীরচর এলাকায় মৎস্য অভিযানে প্রায় 50,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌপুলিশ। পরে লঞ্চঘাট এলাকার নৌ থানায় নিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এর আগে অভিযানের সময় মাছ ধরার 7 থেকে 8টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হলেও পালিয়ে যান জেলেরা। 7-8টা নৌকা অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছে। আমরা তাদেরকে ধাওয়া করি, তারা আমাদের স্পিডবোট দেখে তারা দ্রুত পালিয়ে যায়। প্রায় 50,000 মিটার জালকে আমরা উদ্ধার করতে পেরেছি। সাথে আমরা ছোট ছোট জাটকা মাছ যেগুলো এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কোনো জেলেকে আটক করতে পারিনি। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে অভিযানে নামেন মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলেদের সঙ্গে অভিযানকারী দলের উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থল থেকে এক জেলেকে আটকের পাশাপাশি 30,000 মিটার জাল জব্দ করা হয়। এছাড়া ভোলাই নদীর মধ্যবর্তী চর ও দুর্গম এলাকায় গোপনে মাছ ধরার চেষ্টা করলে ভেদুরিয়ার তেঁতুলিয়া নদী থেকে 3 জেলেকে আটক করে নৌপুলিশ। সময় সংবাদ, ঢাকা। ভৈরব আশুগঞ্জ বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল। ফয়সাল, গত 24 এবং 25 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর উচ্ছেদ অভিযানের পর আজ কিন্তু কিশোরগঞ্জের ভৈরব উপজেলা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুপুর 12টা নাগাদ বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। ইতিমধ্যে অন্তত 5টি স্থাপনা তারা উচ্ছেদ করেছেন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এবং ভৈরব আশুগঞ্জ নৌবন্দরের বিআইডব্লিউটি এর উপপরিচালক শহীদুল্লাহ। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আশুগঞ্জ এবং ভৈরব এই নদীর দুপার
2009 সালে নৌবন্দর ঘোষণা করার পর থেকে কিন্তু উচ্ছেদ অভিযান আর পরিচালনা করা হয়নি, যার কারণে তারা এই নদীর দুই পারে অর্থাৎ আশুগঞ্জ এবং ভৈরব উভয় পারে কিন্তু তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন 2009 সালের উচ্চ আদালতে একটি রিট পিটিশনের করার পর সেই নির্দেশ অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি নদীরক্ষা কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কিশোরগঞ্জের ভৈরব রেল সেতু এলাকা, সেই এলাকায় কিন্তু বর্তমানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। ইতিমধ্যে এখানে যে যমুনা এবং পদ্মা অয়েল ডিপো আছে, সেই অয়েল ডিপোর সামনে যে অবৈধ স্থাপনা আছে নদীর তীরে, সেই স্থাপনা কিন্তু বিআইডব্লিউটিএর পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে ভৈরবের যে বাজারের অংশ বড় বাজার, সেই বাজারের পাশে জগন্নাথপুর, সেই জগন্নাথপুর এলাকায় কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে এবং আগামীকালও তাদের যথারীতি এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি, ভৈরব এবং আশুগঞ্জ গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর। সেই নৌবন্দরে ভারতের পক্ষ থেকে এখানে কিন্তু একটি আইসিটি টার্মিনাল নির্মাণ কাজ চলছে। সেই আইসিটি টার্মিনাল নির্মাণের পার্শ্ববর্তী অংশে কিন্তু অনেকগুলো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেই স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসাবে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সার্বিক অর্থে ভৈরব নৌবন্দর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল। বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানের খবর নিয়ে ভৈরব থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল আইন বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ। 6 মাসের জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর। অবৈধ টাকায় বিদেশে বসতি গড়েছেন কারা, তালিকা চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে। মুখোশ উন্মোচন করে দেশে এনে করা হবে বিচার। এবং ভারতের ভিসা বন্ধ থাকায় দেশে বেড়েছে স্বর্ণ বিক্রি। 2 মাসে 2 দফায় কমল দাম। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।